সুচির আমার ডায়েরির বিশেষ নিবেদন। বাংলা ও বিশ্ব সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন আমার ডায়েরির এক নতুন পর্বে আপনাকে স্বাগতম। আজকে আপনার জন্য রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মাংস। আজকের গল্পটি আমরা নিয়েছি 1396 বঙ্গাব্দে মণ্ডল বুক হাউস থেকে প্রকাশিত সুনীল গঙ্গোপাধ্যায়ের বাছাই গল্প সমগ্র থেকে। সমগ্র গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অরুণ। কুসংস্কার বা প্রাণী হত্যার মতন কোনোরূপ ঘটনাকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আজকের গল্পের উল্লেখিত প্রাণী হত্যার বর্ণনা লেখক নিছকই গল্পের প্লট তৈরিতে রচনা করেছেন। বাস্তবের সাথে তার কোনোরূপ মিল থেকে থাকলে তা পুরোপুরি অনিচ্ছাকৃত। আমরা আশা করব আমাদের সমস্ত শ্রোতা বন্ধুরা গল্প শোনার আনন্দেই এটিকে গ্রহণ করবে। শুরু হচ্ছে মাংস। বিকেল শেষ হয়ে সন্ধ্যা নামছে। রাস্তার আলোগুলো একে একে জ্বলে উঠল। ট্রামে বাসে এখন অসম্ভব ভিড়। আকাশের রঙও কাকেদের বাড়ি ফেরার বার্তা জানাচ্ছে। সকল কর্মরতদের বাড়ি ফেরার সময় হলো। ঠিকই ঝিরেরও এখন বাড়ি ফেরার সময়। ধনীপাড়ার এই সারবন্দি বাড়ি থেকে বেরিয়ে আসে ঠিকই ঝিরের দল। রেল লাইন পেরিয়ে তারা চলে যাবে ওই খোলা বস্তির দিকে। যাবার আগে কেউ কেউ দুদণ্ড একটু গল্প করবে। গাড়ি বারান্দার নিচে দাঁড়িয়ে গল্প করছিল মান্দা আর কেষ্টর মা। সারাদিনে 4টে বাড়িতে ঠিকে কাজ এবেলা ওবেলা চরকির মতন ঘুরতে ঘুরতে তাদেরকে এখন দেখে মনে হয় তারা বড় ক্লান্ত হয়ে পড়েছে। সন্ধ্যের সময় ওদের ছুটি হয় না, ঠিক ছুটি নয়, এখন ওদের নিজেদের সংসার ঠেলতে হয়। মান্দার নাকি একটা ভাই হারিয়ে গেছে, সেই গল্পই করছিল ওরা। কেষ্টর মায়ের হাতে কিছু বাঁধাকপির পাতা ও আলুর খোসা রয়েছে। রায়বাড়ির গিন্নি বাঁধাকপির ওপরের কয়েকটা পাতা ফেলে দেয়। আলুর খোসা ও বাড়ির কেউ খায় না, সেগুলোই কেষ্টর মা নিয়ে আসে সাথে করে। এগুলো দিয়ে তার সংসারে দিব্যি একটা তরকারি হয়ে যায়। এমন সময় 4 তলার ওপর থেকে কি যেন একটা ধপ করে পড়ল। প্রথমে মনে হলো বোধহয় একটা ন্যাকড়ার পুঁটলি, কিন্তু সেটা নড়ছে চড়ছে। তা দেখে মান্দা বলে উঠল, ও মা, ওটা কি বললো? বিড়াল নাকি? 1 তলার ভাড়াটেরা বাড়ি নেই, তাই রাস্তায় আলো জ্বলেনি বলে এইখানটা বেশি অন্ধকার। মান্দা জিভ দিয়ে চুকচুক করে আওয়াজ করে বলে উঠল, আহা, বিড়ালটা এভাবে পড়ে মরলো? কোনো বিড়ালকে তো এইভাবে পড়তে দেখিনি। কেষ্টর মায়ের দয়া একটু বেশি। সাদা জিনিসটা নড়ছে চড়ছে, তাই দেখে সেটাকে হাতে তুলতে গেল। তারপরই আঁতকে উঠে বলে উঠল, ও দিদি, এটা তো বিড়াল নয় গো, এটা খরগোশ, আমাদের টুবুল বাবুর খরগোশ গো। ও বাড়িতে আবার খরগোশ এলো কবে? কেষ্টর মায়ের আর উত্তর দেবার সময় নেই, এখনো মুখে জল দিলে বাঁচতে পারে। তাই কেষ্টর মা আহত খরগোশটাকে বুকে আঁকড়ে ধরে হাঁপাতে হাঁপাতে উঠে গেল 4 তলায়। চিৎকার করে বলে উঠল, ও বৌদি, দেখো তোমাদের খরগোশটা রাস্তায় পড়ে গিয়েছিল। প্রশান্ত রায়ের স্ত্রী অলকা রায় তখন খাবার টেবিলে চায়ের কাপ সামনে নিয়ে তার দেওর ও জায়ের সঙ্গে গল্প করছিলেন। তিনি চমকে উঠলেন চিৎকার শুনে। কি? খানিক আগেও তোরা বারান্দায় খেলা করছিল। টুবলু অলকার একমাত্র ছেলে, বয়স 4 বছর 3 মাস। 100 গুনতে জানে, মোটর গাড়ির নাম্বার পড়তেও পারে। অরণ্যদেবের গল্প শোনার তার খুব নেশা। মাত্র সপ্তাহখানেক আগেই সে বায়না ধরেছিল খরগোশ পুষবে। বালিগঞ্জ লেকে লিলি পুলে জ্যান্ত খরগোশ দেখার পরই তার এই শখ চেপেছে। বাড়িতে খরগোশ রাখার অনেক ঝামেলা। প্রশান্ত রায় ছেলেকে অন্য খেলনা টেলনা দিয়ে ভোলাবার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। টুবলুর জেদ বড় বেশি। শেষ পর্যন্ত তখন অলকাও স্বামীকে বলেছিলেন,
তখন কিছুটা বাধ্য হয়েই 3 দিন আগে প্রশান্ত রায় নিউ মার্কেট থেকে 20 টাকা দিয়ে একজোড়া খরগোশ ও একটি কাঠের খাঁচা কিনে আনলেন। রাস্তার দিকে চওড়া বারান্দা, সেইখানেই রাখা হবে খাঁচাটা। ধপধপে সাদা উলের মতন দুটো খরগোশ, লাল লাল চোখ, দেখলেই তাদের ভালোবাসতে ইচ্ছা করে। মাঝে মাঝে তারা দুপায়ে ভর দিয়ে ক্লাউনের ভঙ্গিতে দাঁড়ায়। টুবলু একেবারে মেতে উঠল খরগোশ দুটোকে নিয়ে। এখন আর সে চান করতেও দেরি করে না, খাবারও খেয়ে নেয় চটপট। কতক্ষণে খরগোশের সঙ্গে খেলা করবে এই শুধু তার চিন্তা। প্রশান্ত রায় ও অলকাও তা দেখে খুব খুশি হলেন। খরগোশ খুব সহজে পোষ মানে, তারা টুকলুকে একটুও ভয় পায় না। এ ঘর ও ঘর ছুটোছুটি করে বেড়ায়, আর পেছন পেছন টুকলু ছোটে। তবে খরগোশ বড় ঘরদোর নোংরা করে, সেই জন্য তাদের মাঝে মাঝে খাঁচায় বন্ধ করে রাখতেই হয়। টুবলু যখন বাড়ি থাকে না, তখন তারা খাঁচা বন্দি থাকে। টুবলু এখন মামার বাড়িতে, কিন্তু খরগোশ দুটোকে খাঁচা বন্দি করার কথা অলকার মনে ছিল না। তারা বারান্দায় খেলা করছিল। দুটি খরগোশের একই রকম চেহারা, একই রকমের বয়স, শুধু এটুকুই যা পার্থক্য, তাদের একজন একটু চালাক আর একজন একটু বোকা। বোকা খরগোশটি বোধহয় খাঁচার বক্সের ওপর লাফিয়ে উঠেছিল, দেখছিল শহরের ব্যস্ততা, তাল সামলাতে পারেনি, পড়ে গিয়েছে একেবারে নিচে। চালাক খরগোশটা বারান্দার এক কোণে বসে আছে গুটিসুটি মেরে। মুমূর্ষু খরগোশটা দেখে অলকা হায় হায় করে উঠল। কেষ্টর মা তাড়াতাড়ি জল নিয়ে এসে মুখে ঢালল। খরগোশটি ছলো ছলো চোখে তাকিয়ে রইল এদের দিকে, হাত পা একেবারে এলিয়ে পড়েছে। কেষ্টর মা বলল, বেড়াল আহত হলে নাকি নুন দিয়ে চাপা দিতে হয়, কিন্তু খরগোশের কোনো ওষুধের কথাই কারো মনে পড়ল না। তখন কিছুক্ষণ পর খরগোশটা মারা গেল। মাত্র 3 দিন আগে বাড়িতে আনা খরগোশটার জন্য অলকার বিশেষ দুঃখ হলো না। খরগোশটার থেকেও তার বেশি চিন্তা হতে লাগলো টুবলুর জন্য। সে মামা বাড়ি থেকে ফিরেই খরগোশের খোঁজ করবে, তখন তাকে কি বলবে তাই সে ভাবতে লাগলো। কেষ্টর মায়ের কিন্তু দুঃখ হলো খরগোশটার জন্য। এমন সুন্দর প্রাণীটা এরকম বেঘরে মারা গেল। অলকা বললেন, কেষ্টর মা, তুমি এটাকে নিয়ে গিয়ে রাস্তায় অনেক দূরে ফেলে দাও, টুবলু যেন এসে মরা খরগোশ না দেখে। টুবলু 4 বছরের শিশু, তার পক্ষে এসব মৃত্যুর দৃশ্য না দেখাই ভালো। একটু আগে যে বেঁচে ছিল, সে এখন বেঁচে নেই। এই দুর্বোধ্য ব্যাপারটা বোধহয় সে বুঝতেই চাইবে না। তার চেয়ে সিঁড়ি দিয়ে নেমে খরগোশটা কোথাও পালিয়ে গেছে এই কথা বলাই ভালো। হারিয়ে যাওয়ার কথা শুনলে অনেক কল্পনা খেলা করবে। ছেলে ফিরলে গল্পটা তাকে কিভাবে বলবে অলকা তাই ভাবতে লাগলেন। কেষ্টর মা মরা খরগোশটা নিয়ে বেরোলো। মান্দা চলে গেছে, বৌদি বলে দিয়েছেন মরা খরগোশটা বাড়ির কাছেই না ফেলে অনেকটা দূরে ফেলতে। খানিকটা রাস্তা আসার পর কেষ্টর মায়ের মনে হলো, আচ্ছা, খরগোশটা ফেলে না দিয়ে বাড়ি নিয়ে গেলে কেমন হয়? কেষ্টর মায়ের 5টি ছেলে মেয়ে। যার নাম কেষ্ট, সে মারা গেছে অনেক দিন আগে, তবু সকলে এখনো তাকে কেষ্টর মা বলেই ডাকে। কেষ্টর পর 3টি মেয়ে, সবচেয়ে ছোটটি আবার ছেলে, তার নাম 1 কড়ি। রোগা ডিগডিগে চেহারা, বছর 6 বয়স, কিন্তু দেখলে 4 বছরের বেশি মনেই হয় না। 1 কড়ি কখনো খরগোশ দেখেনি, এমনকি কেষ্টর মা নিজেও কখনো দেখেনি খরগোশ হাতে নিয়ে। হোক না মরা, তবু বাড়ির ছেলেমেয়েরা একটা নতুন জিনিস দেখবে, খানিকটা পরে ফেলে দিলেই চলবে। বাবুদের বাড়ির ছেলে মেয়েদের ভাঙা বাতিল করা কত খেলনাই তো কেষ্টর মা আগে নিয়ে গেছে নিজের ছেলে মেয়ের জন্য, এখন না হয় নিয়ে চললো একটা মরা খরগোশ। রেল লাইন পেরিয়ে বস্তিতে ঢোকার মুখেই কিসের একটা জটলা, কিছু লোকের উত্তেজিত চিৎকার প্রায় একরকম লেগেই থাকে। কেষ্টর মা সেদিকে মন দিল না। এখান থেকেই শোনা যাচ্ছে 1 কড়ির কান্নার শব্দ। প্রায় সন্ধেবেলা তার একটু জ্বর আসে আর এইরকম ঘ্যান ঘ্যান করে কাঁদে।
অন্যদিন কেষ্টর মা বাড়ি ফিরেই এক কড়ির পিঠে দুমদুম করে কটা কিল বসায়, দিয়ে তার কান্না থামায়। আজ তার হাতে তুলে দিল এই মরা খরগোশটা। এক কড়ি কান্না থামিয়ে ভয়ে ফেলে দিল সেটা। খরগোশ কাকে বলে সে তো জানে না। সে দেখছে লম্বা লম্বা কানওয়ালা বিড়ালের মতন একটা জন্তু। এক কড়ি দিদি লক্ষ্মী তাদেরকে খিলখিল করে হেসে উঠল। লক্ষ্মীর বয়স 11, সেও সদ্য ঠিকই কাজে লেগেছে। বাবুদের বাড়িতে ক্যালেন্ডারে সে খরগোশের ছবি দেখেছে। লক্ষ্মী যতবার ভাইয়ের হাতে খরগোশটা তুলে দেয়, এক কড়ি ততবার সেটি ফেলে দেয়। এই নিয়ে তাদের মধ্যে বেশ খেলা জমল। তারপর ভাত যখন সেদ্ধ হয়ে এসেছে, তখন কেষ্টর মা কড়া গলায় লক্ষ্মীকে বলল, খুব হয়েছে লক্ষ্মী, এবার ওটা রেল লাইনের উপর ফেলে দিয়ে এসে তাড়াতাড়ি খেতে বস। লক্ষ্মী খরগোশটা নিয়ে বেরিয়ে গিয়েই আবার সেটা হাতে নিয়ে ফিরে এলো। তার পেছন পেছন ঢুকলো তার কাকা সুবল। সুবল থাকে 2-3খানা ঘর পরে। রোজ সন্ধ্যার পর সে খাটিয়ায় বসে তাস পেটে। পয়সা কড়ির খেলা হয়, ডেকে ডেকেও তাকে তোলা যায় না। সে যখন উঠে এসেছে, নিশ্চয়ই কিছু গুরুতর ব্যাপার। সুবলের বেটে কাটো চেহারা, চোখের চাহনি পুরো ধূর্তের মতন। সে তখন হাঁক দিয়ে বলল, ও বৌদি, তুমি এমন দামি জিনিসটা ফেলে দিতে বলছো লক্ষ্মীকে? তোমার আক্কেল কি গো? কেষ্টর মা অবাক হয়ে তাকালো, কথাটার মানেই বুঝতে পারলো না। একটা খরগোশের দাম কি জানো? 2 ঘন্টা 3 ঘন্টা টাকার কম নয়। কেষ্টর মা এবার বলল, আহা, তোমার মরা জিনিসের দাম কি ঠাকুর? মরা হাতির দাম যদি লাখ টাকা হয়, তাহলে মরা খরগোশের দাম কি কিছুই নয়? খরগোশের মাংসের কিরকম টেস্ট হয় জানো? ঠিক যেন বেলের মোড়কটা। এই ম্যাগো, খরগোশের মাংস আবার কেউ খায় নাকি? তাহলে তো কুকুর বেড়াল খেলেই হয়। এরা বস্তিতে থাকে, ঝিগিরি করে খায়, এরা এসব কি জানবে? তাও আবার অবলা মেয়ে মানুষ বলে কথা। সুবল এখন গেঞ্জির কলে কাজ করে। সে এখন শ্রমিক। আগে কিছুদিন সে সোনারপুরে এক বাবুদের বাড়িতে চাকরের কাজ করত। সেই বাবুরাই এখন তাকে গেঞ্জির কলে ঢুকিয়ে দিয়েছে বটে, কিন্তু চাকরের কাজ করার সময় সে দেখেছিল সে বাড়ির বাবুরা প্রায়ই সুন্দরবনে শিকার করতে যেতেন। একবার একটা হরিণ মেরে এনেছিলেন। তাছাড়া নানা রকম পাখি আর খরগোশ তো নিত্যদিন লেগেই থাকত। সে বাড়িতেই সুবল খরগোশের মাংস খেয়েছে। সুবল সবিস্তারে বলতে লাগলো সেই সব গল্প। আগে কাজ করতাম রে, সেই বাড়িতেই বাবুরা আমাকে খরগোশের মাংস রেঁধে খায়। বাবুরা খরগোশের মাংস রেঁধে বন্ধু বান্ধবদের খাওয়ায়, এমনই স্বাদের জিনিস। সবাই খেয়ে ধন্য ধন্য করে, আর সেই জিনিস কেষ্টর মা ফেলে দিতে যাচ্ছে। মূর্খ মেয়ে মানুষ আর কাকে বলে? ছেলে মেয়েরা হাঁ করে শুনছে সেই সব গল্প। কেষ্টর মাও তখন বলে উঠল, ওইটুকু তো প্রাণী, তার আবার মাংস খাবে কি? একটুখানি, তাও কম করে ½ কিলো মাংস হবে, তাই বা মিনিমাম না দিচ্ছে কে? ওইসব অখাদ্য কুখাদ্য জিনিস আমি রাখতে চাই না। আমি রেঁধে দিচ্ছি, তাহলেই তো শিখে যাবে। সুবল উদারভাবে কথাটা বলেই নিজের পকেট থেকে একটা টাকা বার করে লক্ষ্মীকে ধরিয়ে দিল। দিয়ে লক্ষ্মীকে বলল, যা তো লক্ষ্মী, মোড়ের দোকান থেকে 2 আনার আলু, 1 আনার পেঁয়াজ আর 2 পয়সার আদা নিয়ে আয় তো। আর হ্যাঁ, 1 কুয়া রসুন ফাও চেয়ে আনবি, বুঝলি? বলি, তোমার ঘরে সরষের তেল আছে তো, না তাও নেই? এরপর সে তার বিছানার তলা থেকে বার করলো একটা বড় সাইজের ছুরি। দাঙ্গা হাঙ্গামার সময় এই ছুরি খুব কাজে লাগে। আজ কাজে লাগবে একটা খরগোশের মাংস বার করতে। সেই ছুরি দিয়ে সুবল এবার খরগোশের মাংস ছাড়াতে বসলো। প্রথমেই সে কেটে বাদ দিল কান দুটো, হাত পায়ের নখ ছেঁটে দিল, তারপরই ফাঁসিয়ে ফেললো পেটটা। অবিলম্বে বেরিয়ে পড়ল একতাল লাল টুকটুকে মাংস। ছেলে মেয়েরা গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে হাঁ করে দেখছে এইসব। এই বস্তি জীবনে একটা অন্যরকম ঘটনাই বটে। কেষ্টর মায়ের ঘরের সামনের উঠোনটায় রীতিমতো উৎসব লেগে গেছে। তারপরই তোলা উনুনে সুবল রান্না চাপিয়েছে। পাছে সবাইকে ভাগ দিতে হয়, তাই সে মাঝে মাঝে তাড়া দিচ্ছে তাদের। যা যা, পালা এখন, সব বাড়ি যা। হ্যাঁ,
একটা মনে রাখবার মতন ঘটনাই বটে। মাসে একদিন মাছ খায় কিনা সন্দেহ, সেই বাড়িতে মাংস, তারও কি অপূর্ব স্বাদ। চেটে পুটে খেয়ে ছেলেমেয়েরা থালাগুলো এমন পরিষ্কার করে ফেললো যে আর না মাজলেও চলে। কেষ্টর মায়ের ভাগ্যে দুটো টুকরো পড়েছিল। এক করে নিজেরটা শেষ করে সেই দিকে লোলুপভাবে তাকিয়ে বলতে লাগলো, মা, আমাকে আর একটু দে, এই একটু দে না। কেষ্টর মা এক টুকরো ছেলেকে তুলে দিয়ে অন্যটা আবার কাউকে ভাগ দিতে হয় ভেবে চট করে নিজের মুখে পুড়ে ফেললো। দেখে বলেছিল, দেখ যেন বেলের মোরবা। স্বাদটা লেগে রইল বহুক্ষণ। সুবলের চোখে মুখে কৃতিত্বের হাসি দেখা গেল। পরদিন সকালে রায়বাবুদের বাড়িতে বাসন মাজতে যেতেই কেষ্টর মায়ের সঙ্গে টুবলুর দেখা। ঝকঝকে সুন্দর চেহারা টুবলু, খরগোশ হারানোর কোনো দুঃখই তার মুখের মধ্যে দেখা গেল না। কিন্তু চোখ বড় বড় করে পরিষ্কার রিনরিনে গলায় টুবলু বলল, জানো কেষ্টর মা, আমাদের একটা খরগোশ না সিঁড়ি দিয়ে চুপি চুপি নেমে কোথায় পালিয়ে গেছে। অলকা চোখের ইশারা করলেন কেষ্টর মা যেন অন্য কিছু না বলে। কেষ্টর মাও তা বুঝে নিয়ে হেসে বলে উঠল, ও মা, তাই নাকি টুবলু বাবু? হ্যাঁ, চুপি চুপি বেরিয়ে রাস্তায় নেমে দৌড়ে পালিয়েছে। তারপরে যেমনি একটা কুকুরকে তাড়া করলো, ও তখনই দৌড়ে একটা বনের মধ্যে ঢুকলো। ভাগটা যেই তাড়া করেছে, খরগোশটা অমনি একটা গর্তের মধ্যে। টুবলু অনেকখানি গল্প বানিয়ে ফেলেছে। সেই গল্পে সে নিজেই বিভোর। তার গল্পের উপসংহার হচ্ছে খরগোশটি আবার এখানে ফিরে আসবে। ঘর মুছতে মুছতে কেষ্টর মা লক্ষ্য করল টুবলু একা একা অন্য খরগোশটার সঙ্গে কথা বলছে, তাকে অনেক করে সান্ত্বনা দিচ্ছে। বলছে, তোমার ভাই হারিয়ে গেছে তো, তোমার বুঝি খুব দুঃখ হচ্ছে? সে আবার ফিরে আসবে, দেখো। যেই সন্ধে হবে অমনি চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠে আবার চলে আসবে। প্রথম দিনটা টুবলু এরকমভাবেই ভুলেছিল। পরের দিন কিন্তু সে আর শান্ত থাকতে পারল না। খাবার সময় হাতের ধাক্কায় ভাতের থালা ছুঁড়ে ফেলে দিল। আমার আর একটা খরগোশ কোথায়? আমার আর একটা খরগোশ এনে দাও। ভাত, তরকারি, মুরগির মাংস ছড়িয়ে ফেললো মেঝেতে। ধৈর্য হারিয়ে অলকা এক চর কষালেন ছেলেকে। তখন টুবলুর ফুপিয়ে ফুপিয়ে কান্না আর থামতেই চায় না। কেষ্টর মারও মনে দুঃখ হতে লাগলো। অবুঝ শিশু, ওকে তো বোঝানো যাবে না। দাদাবাবু অফিসের কাজে বাইরে গেছেন, তিনি থাকলে না হয় আরেকটা খরগোশ কিনে এনে দিতে পারতেন। এদের তো আর টাকা পয়সার অভাব নেই। এক বাটি মুরগি মাংস মাটিতে ফেলে দিল, তা আর এক বাটি নিয়ে চলে এলেন বৌদি। একদিন পর এক বিকালবেলায় রায়বাবুদের বাড়িতে কেউ নেই, শুধু আছেন রাঁধুনি বামনি আর কেষ্টর মা। ছেলেকে মামার বাড়িতে রেখে কর্তা গিন্নি গেছেন সিনেমা দেখতে। ঘরদোর খোলা। এ বাড়ির দাদা বৌদিরা ঝি চাকরদের খুব বিশ্বাস করে, তারাও বিশ্বাসের মর্যাদা রাখে বই কি। ঘরদোর পরিষ্কার করে রাঁধুনির সঙ্গে খানিকক্ষণ গল্প করল কেষ্টর মা। বাবুরা বাড়িতে না থাকলে কাজ করেও শান্তি পাওয়া যায়, বল ঠাকুরানী? তা যা বলেছিস। তুই একটু বসবি, আমি একটা দোকটা কিনে আনবো। খালি বাড়ি ফেলে তো যেতে পারি না। আচ্ছা, তাড়াতাড়ি এসো। রাধুনি তাড়াতাড়ি ফিরলে হয়, আবার এক বাড়িতে কাজ সারতে যেতে হবে। ছেলেটা কদিন ধরে ভুগে সদ্য সেরে উঠে ভর্তি করেছি। দিন রাত খালি খাই খাই করে তার নুলা যেন শকশক করে সব সময়। মেজো মেয়েটা এক বাড়িতে সারাদিনের কাজ করত, হঠাৎ তার চাকরি গেছে। সে বাড়ির বাবুর নাকি মেয়েটার দিকে নজর দিয়েছিলেন। বাড়ির গিন্নির নজর পড়ে তিনি তো একবারে কুরুক্ষেত্র বাঁধিয়েছেন। সম্যক মেয়ে, এবার তার বিয়ে না দিলেও চলে না। বিয়ে দিয়েই বা কি হবে? তার যা পোড়া কপাল, কোনোদিনও কি সুখ সইবে? হঠাৎ পায়ে কি একটা লাগতেই চমকে উঠল কেষ্টর মা। একলা খরগোশটা কখন খাঁচা থেকে বেরিয়ে এসে তার পায়ে মুখ ঘষছে।
এই কদিনই একটু বড় হয়ে গেছে খরগোশটা, ঠিক যেন একটা তুলোর দলা। টুবলুবাবু বড্ড ভালোবাসে খরগোশটাকে। আদর করার জন্য কেষ্টর মা খরগোশটাকে কোলে তুলে নিল। খাদ্যের আশায় সেটা তার আঙুল শুকছিল। কি সুন্দর গাটা, হাত দিলে কি আরাম লাগে। হঠাৎ কেষ্টর মায়ের কানে একটা কথা বাজলো। সেদিন তার ছেলে এক করি বারবার তাকে বলছিল, মা মা আমাকে আরেকটু দে, আরেকটু দে মা। 9 মাসে 6 মাসে ছেলেকে এক টুকরো মাছ কি মাংস খাওয়াবার সাধ্য নেই তার। শুধু শুধু সেই দিনই একটা রাত বড় তৃপ্তি করে খেয়েছিল, বড় আনন্দে কেটেছিল তাদের। এই খরগোশটা ওটা পাড়াটা থেকে লাফিয়ে পড়তে পারে না? এটা চালাক, এটা ওঠে না বক্সের উপর লাফিয়ে। এবারে গিন্নি মরা খরগোশ রাস্তায় ফেলে দিয়ে আসতে বলে। একটা খরগোশ মরলে আরেকটা মরতেই বা দোষ কি? কেষ্টর মা খরগোশটার পিঠের চামড়াটা খিমচে উঁচু করে ধরল, হাতটা বাড়িয়ে দিল বারান্দা থেকে রাস্তার দিকে। এইটুকু প্রাণী বেঁচে থাকায় মরে যাওয়ায় কি আসে যায়? বাবুরা নাকি এইসব খরগোশ গুলি করে মারে। টুকরো যদি খুব কাঁদে তার বাবা তার জন্য নয় আর একটা খরগোশ কিনে এনে দেবে। সুন্দর খরগোশটা লাল লাল চোখ মিলে শান্তভাবে তাকিয়ে আছে, একটুও ভয় পায়নি। কেষ্টর মা মুখটা হালকা করে দিল।